তো বিউটিনের হচ্ছে কতগুলো সমানুসম্ভব। কিন্তু এখানে একটা বিষয় বোঝার আছে যে এইটা কি ওজোনাইজেশন দিবে, ওজোন দেওয়া আছে, যেমন হচ্ছে ডেটল তৈরি, হ্যান্ড ওয়াশ তৈরি, ঘুমের ওষুধ তৈরি, আরেকটা কি স্যাভলনও মনে হয় দেওয়া। ম্যাথটা দুইভাবে সলভ করতে পারি, হচ্ছে বিক্রিয়ার ক্রম থেকে করা। তো বিক্রিয়ার ক্রম হচ্ছে আমাদের শর্ট সিলেবাসে নাই। এই ম্যাথটা পারতে গেলে বিক্রিয়ার ক্রম লাগে না। 2000 years later. আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আমি মুশফিক আলভি, বর্তমানে পড়াশোনা করছি বুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে বুয়েট 24-25 সেশনে আসা কেমিস্ট্রি কোশ্চেন নিয়ে। তো আমি সাজেস্ট করব ক্লাস করার সাথে সাথে তুমি একটা খাতা অ্যান্ড কলম নিয়ে বসতে, মানে কোশ্চেনের সলভ শুরু করার আগে তুমি জাস্ট কোশ্চেন দেখে নিজে নিজে সলভ করার ট্রাই করা, অ্যান্ড এরপরে যদি তুমি না পারো তাহলে তো সলভ পরে দেখে নিবা। ওকে, তো চলো শুরু করি। তো প্রথম কোশ্চেনে কি বলে দেওয়া আছে যে হাইড্রোজেন পরমাণুর ধাপান্তরের ফলে প্রাপ্ত তরঙ্গ সংখ্যা দেওয়া আছে। ওকে, প্রাপ্ত তরঙ্গ সংখ্যার মান এত, দেওয়া আছে রিডবার্গ ধ্রুবকের মান হচ্ছে এত। তো ধাপান্তরে সৃষ্ট বর্ণালী কোন অঞ্চলের? এগেইন দুইটা কোশ্চেন। তো আমরা ট্রাই করব যে এরকম দুইটা কোশ্চেন থাকলে খাতাটা ভাগ করে নেওয়া, ইভেন বুয়েটের ক্ষেত্রেও। তো এ বি, ধাপান্তরের ফলে সৃষ্ট বর্ণালী। আচ্ছা, বর্ণালী কোন অঞ্চলের, কোন অঞ্চলের এইটা কি আমরা তরঙ্গ সংখ্যা দিয়ে বলতে পারি? তরঙ্গ সংখ্যা আসলে কারোই মুখস্থ থাকে না যে কোন বর্ণালী বা কোন অঞ্চলের ক্ষেত্রে তরঙ্গ সংখ্যা কত। তো এই জন্য আমরা কি বের করি? তরঙ্গ দৈর্ঘ্য বের করি। তো তরঙ্গ দৈর্ঘ্য সমান আমরা তরঙ্গ সংখ্যা সমান কি জানি আমরা? তরঙ্গ সংখ্যা সমান 1/λ বা তরঙ্গ দৈর্ঘ্য। তো তরঙ্গ দৈর্ঘ্য হবে 23052.41 ইন্টু, আচ্ছা এইখানে একটা বিষয় দেখার আছে যে সেন্টিমিটার ইনভার্স 1। তো আমরা চেষ্টা করব মিটারে নিয়ে নেওয়ার জন্য, ডিরেক্ট যাতে ভ্যালুটা মিটারে আসে। তো উপরে হচ্ছে মিটারে নেওয়ার জন্য 1 × 10⁻² দিয়ে গুণ করতে হবে, রাইট? তো আমরা একটা কাজ করতে পারি না, ডিরেক্টলি এটা নিচে নিয়ে আসি, যে এইভাবে সেন্টিমিটার ইনভার্স 1 থাকলে 1 × 10⁻² দিয়ে দিলাম। ওকে, হয়ে গেল। দেন এটা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কি আসবে? 433.79 × 10⁻⁹ মিটার। ওকে, তো এইটা আসলে কোন বর্ণালীকে নির্দেশ করে? এটা তো আমাদের পরিচিত, রাইট? অবভিয়াসলি দৃশ্যমান অঞ্চলের বর্ণালীকে নির্দেশ করে। তো আমরা কি লিখব? যা দৃশ্যমান অঞ্চলে, যা দৃশ্যমান অঞ্চলকে নির্দেশ করে। ওকে, তো নেক্সট ম্যাথ, স্থানান্তরিত কক্ষপথ। আচ্ছা, মানে কোন কক্ষপথ থেকে কোন কক্ষপথে স্থানান্তরিত হয়েছে হাইড্রোজেন পরমাণুটা। তো আমরা এটা ক্ষেত্রে ইকুয়েশন কি জানি? তরঙ্গ সংখ্যা সমান হচ্ছে z² RH রিডবার্গ ধ্রুবক 1/nf² - 1/ni²। আচ্ছা, এইখানে nf এর মান কি দেওয়া আছে বা ni এর মান কি দেওয়া আছে? ni এর মান দেওয়া আছে। কোশ্চেনটা এইভাবে দেখলে আসলে বলা যায় যে কোনোটার মানই দেওয়া নেই, nf এর মানও দেওয়া নেই, আবার ni এর মানও দেওয়া নেই। কিন্তু এইখানে আমরা ধাপান্তরের ফলে সৃষ্ট বর্ণালী কোনটা পাইছি? দৃশ্যমান অঞ্চলের বর্ণালী পাইছি ধাপান্তরের ফলে। তো দৃশ্যমান অঞ্চলের ক্ষেত্রে nf এর মান, আচ্ছা মানে n লো এর মান কত হয়? n লো এর মান হয় না 2, মানে বামার সিরিজের ক্ষেত্রেই তো একমাত্র দৃশ্যমান অঞ্চল পাওয়া যায়। মানে nf এর মান যে কোনো হতে পারে, ইনফিনিটি, মানে 3 থেকে 3 টেন্ডস টু ইনফিনিটি, যে কোনো একটা ভ্যালু। বাট যখন দ্বিতীয় কক্ষপথে আসবে, মানে বামার সিরিজের ক্ষেত্রে দ্বিতীয় কক্ষপথে আসবে, তখনই শুধুমাত্র আমরা দৃশ্যমান পাবো। তো আমরা পেয়ে গেছি, তো আমাদের আননোন কাটা ইকুয়েশনে আমরা তরঙ্গ দৈর্ঘ্য জানি, রিডবার্গ ধ্রুবকের মান তো জানি মুখস্থ, অ্যান্ড z² তো হাইড্রোজেনের ক্ষেত্রে 1 হবে পারমাণবিক সংখ্যা, অ্যান্ড n লো মানে ইনিশিয়ালের ভ্যালুটা বের করবো, n হাই বা ইনিশিয়ালের ভ্যালুটা বের করবো। তো তরঙ্গ সংখ্যা সমান কী দেওয়া আছে এখানে? 23052.41 × 10⁻² ইন্টু রিডবার্গ ধ্রুবকের মান 1.09678 × 10⁻⁷, 1/2² - 1/n ইনিশিয়াল²। তো এইখান থেকে যদি ক্যালকুলেট করি, n ইনিশিয়াল কত আসবে? 5.5
0.011 এরকম কিছু একটা, তোমরা ক্যালকুলেশন করে নিও, প্রবাবলি এটি হওয়ার কথা। তো আমরা যদি একটা পূর্ণ সংখ্যায় নিই, কক্ষপথ তো হচ্ছে ফ্র্যাকশন আসা সম্ভব না, রাইট? ওকে, তো আমরা পেয়ে গেছি স্থানান্তরিত কক্ষপথ, অতএব হচ্ছে হাইড্রোজেন পরমাণু ফিফথ অরবিট থেকে সেকেন্ড অরবিটে ধাপান্তরিত হবে। তো আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে বলা হয়েছে অ্যামোনিয়াম হাইড্রোজেন সালফাইড, যেটা সলিড, এটা ভেঙে অ্যামোনিয়া গ্যাস ও হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হয়েছে। তো অ্যামোনিয়াম হাইড্রোজেন সালফাইডের পরিমাণ দেওয়া আছে, যেটা 4 লিটার দ্রবণে দ্রবীভূত করে 700 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 0.9 ATM চাপে সাম্যাবস্থা অর্জন করছে। প্রথম ক্ষেত্রে যদি আমরা রিয়াকশনটা লিখি, অ্যামোনিয়াম হাইড্রোজেন সালফাইড সলিড, এটা হচ্ছে ভেঙে অ্যামোনিয়া তৈরি হয়েছে গ্যাস, প্লাস হচ্ছে হাইড্রোজেন সালফাইড গ্যাস। তো টি ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডে এইটা 0, বাট এটা তো 0 না, এইটার ভ্যালু কত হবে? 6.219 ডিভাইডেড বাই 14 প্লাস 4 প্লাস 1 প্লাস 32 ইজ ইকুয়ালস টু হচ্ছে 0.122 মোল। আচ্ছা, এটা মোল, ইনিশিয়ালি তো সবগুলো 0, তো টি ইজ ইকুয়ালস টু ইকুইলিব্রিয়ামে সাম্য অবস্থায় দেওয়া আছে যেহেতু সব কিছু, তো 2 মাইনাস এক্স পরিমাণ ভাঙছে, আর এগুলো হচ্ছে এক্স পরিমাণ তৈরি হয়েছে। তো আচ্ছা, এখানে একটা বিষয় দেখার আছে যে সাম্য অবস্থার ক্ষেত্রে আমরা মূল সংখ্যা কত, টোটাল মূল সংখ্যা কত সাম্য অবস্থায়, গ্যাসিয়াস আয়নের মূল সংখ্যা কত, ইজ ইকুয়ালস টু হচ্ছে 2x, রাইট? গ্যাসিয়াস আয়নের মূল সংখ্যা হচ্ছে 2x। তো আমরা এই ম্যাথটা দুইভাবে সলভ করতে পারি। একবার হচ্ছে এইভাবে থেকে, এইটা থেকে হচ্ছে এক্স এর ভ্যালু বের করতে পারি পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি দিয়ে। এখানে চাপের মান দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, অন্যভাবে বের করতে পারি মোল ফ্র্যাকশন দিয়ে। তো চলো আমরা প্রথমে মোল ফ্র্যাকশন দিয়ে এটা ট্রাই করি। মোল ফ্র্যাকশন দিয়ে হচ্ছে অ্যামোনিয়ার হচ্ছে চাপ কত হবে, NH3, মোল ফ্র্যাকশন নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে টোটাল মোল সংখ্যা, এটা হচ্ছে 2x ইন্টু হচ্ছে টোটাল প্রেশার কত দেওয়া আছে 0.9। তো এটা কত আসে 0.99 হচ্ছে 0.45 ATM। তো তেমনি হচ্ছে পার্শিয়াল প্রেশার কত হবে x/2x ইন্টু হচ্ছে 0.9 ইন্টু হচ্ছে 0.45 ATM। ওকে, হয়ে গেছে ম্যাথ। আমরা এখন কেপি বের করতে পারবো এই ম্যাথের, যেহেতু হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোজেন সালফাইড এটা হচ্ছে সলিড, তো এটা তো কাউন্ট হবে না। তো পি অফ NH3 প্লাস পি অফ H2S ইন্টু পি অফ H2S, এটা হবে কত 0.45 এর হোল স্কোয়ার। ওকে, কেপি ইজ ইকুয়ালস টু হচ্ছে RT টু দি পাওয়ার ডেল N ইন্টু হচ্ছে কেসি। ওকে, তো এটার কেসি মানটা হবে 0.2025 ডিভাইডেড বাই 0.0821 ইন্টু হচ্ছে কত, এখানে কত টেম্পারেচার দেওয়া আছে 700 ডিগ্রি। আচ্ছা, তো এইটা হবে 973 হোল স্কোয়ার। ওকে, তো এটার ক্ষেত্রে ভ্যালু কত আসে 3.17 ইন্টু 10 টু দি পাওয়ার -5। তো আমি সাজেস্ট করবো হচ্ছে নিজেরা একটু ক্যালকুলেশন করে দেখা, আমার ক্যালকুলেশন মিস্টেক হইতেই পারে, তোমরা একটু নিজেরা ক্যালকুলেশন করে দেখো। আচ্ছা, তো নেক্সট ম্যাথ, মানে এই ম্যাথটা যদি অন্য প্রসেসে আমরা ট্রাই করি তাহলে কি হবে, ফিজিক্যালস টু এনআরটি, যেহেতু হচ্ছে যদি ম্যাথ ঠিক থাকে তাহলে দুইটা প্রসেসে অ্যান্সার সেম আসার কথা। তো চলো আমরা দেখি আমাদের ম্যাথ আসলে ঠিক আছে কিনা। তো পি ফিজিক্যালস টু এনআরটি, আমরা চাপের মান দেওয়া আছে 0.9 ATM ইন্টু ভলিউম কত দেওয়া আছে 4 লিটার, এনের ভ্যালু কত, এনের ভ্যালু হচ্ছে 2x, যেহেতু গ্যাসিয়াস নিব আমরা, টোটাল মোল নিয়ে আমরা কাজ করব না, কারণ হচ্ছে ওই পাত্রের খুবই অল্প পরিমাণে একটা জায়গা দখল করবে সলিড অংশটা, তো ওইটা নিয়ে আমাদের কাজ করার দরকারও নেই। আচ্ছা, তো 2x সাম্য অবস্থা, যেহেতু আর এর ভ্যালু কত, আমরা হচ্ছে সব কিছু সিরিয়াসে বসাইতেছি, তো এটা 0.0821 কিন্তু টেম্পারেচার কত,
আচ্ছা টেম্পারেচার হচ্ছে 973। তো এইখান থেকে এক্সের ভ্যালু কত আসে, 0.9 ইন্টু 4 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.0821 ইন্টু হচ্ছে 973, 0.0225 মোল। তো আমরা যেহেতু হচ্ছে কেসি বের করব, এক্স মোল বের করার তো একমাত্র উদ্দেশ্য হচ্ছে কেসি বের করা। কেসির ক্ষেত্রে হচ্ছে এই দুইটার যেহেতু পরিমাণ সেম, তো এটার এই দুইটার হচ্ছে ঘনমাত্রা সেম হবে। গ্যাসিয়াস আয়নের ঘনমাত্রা, এইটার হচ্ছে এটা হাইড্রোজেন সালফাইডের সেটা। তো ঘনমাত্রা সমান সমান আমরা কি জানি, 225 ডিভাইডেড বাই আয়তন কত 4। ওকে, তো দেন হচ্ছে কি কেসি ইকুয়েশন, কেসি ইকুয়েশন হচ্ছে 0.0225 ডিভাইডেড বাই 4 হোল স্কোয়ার। দেখি ভ্যালু কত আসে, 0.0225 ডিভাইডেড বাই 4 হোল স্কোয়ার, 3.16 ইন্টু 10⁻⁻5। ওকে, প্রায় সেম বলা যায়। আমরা পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথে বলা হয়েছে 327 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজনের হার এত, যেখানে হচ্ছে কে এর ভ্যালু দেওয়া আছে এত। তো বায়ুমণ্ডলীয় চাপে প্রতি সেকেন্ডে প্রতি লিটার আয়তনে কতগুলো অণু বিয়োজিত হবে। এই ম্যাথটা আমি যতজনের কাছ থেকে পাইছি, মানে এই ম্যাথের সোর্স যতজনের কাছ থেকে পাইছি, ম্যাক্সিমাম মানুষজন এটা অ্যান্সার করতে পারে না। কারণ হচ্ছে এটা হচ্ছে বিক্রিয়ার ক্রম থেকে করা, তো বিক্রিয়ার ক্রম হচ্ছে আমাদের শর্ট সিলেবাসে নাই। কিন্তু অ্যাকচুয়ালি এই ম্যাথটা পারতে গেলে বিক্রিয়ার ক্রম লাগে না, জাস্ট তোমার সিম্পল কিছু ধারণা থাকলে, মানে তোমার যদি হচ্ছে ধরো জাস্ট মাথাটা ঠান্ডা থাকে, আর যদি হচ্ছে তুমি মানে কমন সেন্সটা কাজে লাগাইতে পারো, তাহলে ম্যাথ হয়ে যায় অ্যাকচুয়ালি। আচ্ছা, তো এখানে কি বলছে, 327 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজনের হার এত দেওয়া আছে, যেখানে কে এর ভ্যালুটা দেওয়া আছে। তো এটা সেকেন্ড অর্ডার রিয়াকশন। তো বায়ুমণ্ডলীয় চাপে হচ্ছে মানে এক বায়ুমণ্ডলীয় চাপে 1 atm চাপে প্রতি সেকেন্ডে প্রতি লিটার আয়তনে, প্রতি মিলিলিটার ছিল প্রবাবলি, প্রতি মিলিলিটার আয়তনে কতগুলো অণু বিয়োজিত হবে। ওকে, তো অণু বিয়োজিত হবে, আমরা এখানে দেখতেছি বিয়োজনের হারটা দেয়া আছে আমাদের ক্ষেত্রে। তো বিয়োজনের হারের এখানে একক কি দেয়া আছে, মাইনাস ডিসি অফ হাইড্রোজেন আয়োডাইড প্লাস হচ্ছে ডিটি। আচ্ছা, রিয়াকশনটা লিখে দিই, হাইড্রোজেন আয়োডাইড টু হাইড্রোজেন আয়োডাইড রিয়াকশন ভেঙে কি হবে, H2 তৈরি হবে প্লাস I2 তৈরি হইতেছে। আচ্ছা, তো এগেইন এটার একক কী দেয়া আছে, এটা একক হচ্ছে মোলার সেকেন্ড ইনভার্স 1। তো এটা হচ্ছে মোল পার লিটার সেকেন্ড ইনভার্স 1। আমাদের এটি কীতে কনভার্সন করা লাগবে, আমাদের এটা কোশ্চেন অনুযায়ী কি প্রতি সেকেন্ডে কত মিলিলিটার আয়তনে কতগুলো অণু বিয়োজিত হবে, মানে হচ্ছে মলিকিউলস পার ml সেকেন্ড ইনভার্স 1, আমাদের এটা হচ্ছে কনভার্ট করা লাগবে। আচ্ছা, আমাদের কিন্তু সব ইনফরমেশন দেওয়া শেষ। হ্যাঁ, এটি সেকেন্ড অর্ডার রিয়াকশনে কোনো কিছুই কাজে লাগতেছে না, জাস্ট হচ্ছে নর্মালটা দেখলেই হবে। তো আমরা কি জানি, আমরা হচ্ছে কী বের করবো, আমরা ঘনমাত্রা বের করবো প্রথমে। তো পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি, কিন্তু এইটা থেকে আসলে ঘনমাত্রা বের করা যাবে? চলো দেখি, আমরা লিখতে পারি না এন বাই ভি ইজ ইকুয়ালস টু হচ্ছে পি বাই আর টি। কারণ হচ্ছে আমরা কি জানি, সি ইজ ইকুয়ালস টু হচ্ছে এন বাই ভি। হ্যাঁ, আমরা তো এটা জানি ভিএল অ্যাকচুয়ালি, তো ভিএল, তো এটা সমান সমান হচ্ছে সি লিখতে পারি। তো সি সমান সমান কী হবে, পিভি হচ্ছে 1 atm দেওয়া আছে, তো 1 atm, আর এর ভ্যালু কত 0.0821, অ্যান্ড টেম্পারেচার কত 327। তো ওইখান থেকে হচ্ছে 400 আর হচ্ছে 200, 600। তো এটা হবে 600, এটা ক্যালকুলেশন করলে মান কত আসবে, 0.0203। তো বেটার হয় এটা, আমি হচ্ছে দশমিকের পরে 4 ঘর নিছি। তো তোমাদের ক্ষেত্রেও বেটার হবে যে এক্সাম হলে মানে যদি হচ্ছে এরকম ছোট একটা ভ্যালু হয়, দশমিকের পরে 3-4 ঘর পর্যন্ত নেওয়া। আচ্ছা, মোল পার লিটার। ওকে, তো আমরা এখন মোল পার লিটার থেকে মলিকিউলস পার এমএলএ কীভাবে যাব। আচ্ছা, এইটা জানার আগে মোল থেকে হচ্ছে আমরা মলিকিউলসে কীভাবে যাই, আমরা কি জানি, এন ইজ ইকুয়ালস টু হচ্ছে এন বাই এন এ, যেখানে এন হচ্ছে নাম্বার অফ মলিকিউলস আর এটা হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো নাম্বার। তো নাম্বার অফ মলিকিউল সমান সমান আমরা এটা লিখতে পারি না,
এন ইন্টু এনে, এনে সমান সমান হচ্ছে এন ইন্টু 6.023 ইন্টু 10⁻23। ওকে, তো চলো এবার হচ্ছে তো হয়ে গেছে ম্যাথ। মাইনাস ডিসি ইন্টু হচ্ছে এইচ আই ডিডি অফ এইচ ইন্টু হচ্ছে এটা। তো মলিকিউলস থেকে আমাদের কোশ্চেনে কী দেওয়া আছে অ্যাকচুয়ালি, যে কে ইন্টু কনসেন্ট্রেশন হোল স্কোয়ার, কে ইন্টু কনসেন্ট্রেশন হোল স্কোয়ার ইন্টু কে এর ভ্যালু কত 4 ইন্টু 10⁻⁻6 ইন্টু হচ্ছে আমরা কনসেন্ট্রেশন কত পাইছি 0.0203 এর হোল স্কোয়ার। ওকে, তো এইটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে কত আসে 4 ইন্টু 10⁻⁻6 ইন্টু হচ্ছে 0.0203 হোল স্কোয়ার ইন্টু, যেহেতু আমরা হচ্ছে মলিকিউলসে নিব তো আমরা 6.023 মানে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ দিব 6.023 ইন্টু 10⁻23। দেন হচ্ছে নিচে আমরা কি নিতেছি, নিচে আমরা হচ্ছে মিলিলিটার নিতেছি, মানে মিলিলিটার ইনভার্স 1, সেকেন্ডে তো আর চেঞ্জ করা লাগতেছে না। তো মিলিলিটার নেওয়ার ক্ষেত্রে আমরা লিটারে যখন মিলিলিটার নিব তখন কি করবো 1000 দিয়ে গুণ করি না আমরা অ্যাকচুয়ালি। তো হয়ে গেছে তো ম্যাথ। to 9.928 into 10⁻11 molecule. ওকে, molecules শেষ। আমাদের কি বলে দেওয়া আছে, হ্যাঁ প্রতি মিলিলিটার আয়তনে কতগুলো অণু বিয়োজিত হবে, তো অতএব প্রতি মিলিলিটার আয়তনে এতগুলো অণু বিয়োজিত হবে। আচ্ছা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে বলা হয়েছে যে 0.3 মোলার 50 ml সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কত ml বেরিয়াম হাইড্রোক্সাইড যার ঘনমাত্রা এত মিশ্রিত করলে দ্রবণের ঘনমাত্রা 0.5 মোলার হবে। আচ্ছা, তো মিশ্রিত মানে দুইটা জিনিস মিশ্রিত করছে করে একটা ফাইনাল সলিউশন পেয়েছে। তো এরকম ম্যাথ সলভ করার ক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে দুইটা পাত্র এঁকে না, ভুলও কম হবে প্লাস হচ্ছে ইজি হবে। এটা হচ্ছে সলিউশন, এটা হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তো সোডিয়াম হাইড্রোক্সাইডের ইনফরমেশন দেওয়া আছে 0.3 মোলার 50 ml। বেরিয়াম হাইড্রোক্সাইডে কী কী ইনফরমেশন দেওয়া আছে 0.4 মোলার কিন্তু হচ্ছে যার ঘনমাত্রা কত আয়তন বের করতে হবে তো দেয়া নেই। তো আমরা ধরলাম হচ্ছে এক্স মিলিলিটার এটার আয়তন। তো ফাইনাল সলিউশনে কী দেওয়া আছে 0.5 মোলার, কিন্তু এটাকে আয়তন দেওয়া আছে না, আয়তন হচ্ছে এই দুটোর যোগফল ফাইনাল সলিউশনের, এটা আয়তন হবে 50 প্লাস এক্স। ওকে, তো এইখান থেকে আমরা কি করবো যে হাইড্রোক্সিল আয়নের মোল সংখ্যা, এইখান থেকে হাইড্রোক্সিল আয়নের মোল সংখ্যা সলিউশন তো হাইড্রোক্সিল আয়ন মোল সংখ্যা পাবো যে কতটুকু আছে। তো চলো বের করি। তো এইখান থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড 0.3 মোলার ইন্টু হচ্ছে 50 ইন্টু 10⁻³ ওকে, দেন বেরিয়াম হাইড্রোক্সাইড 0.4 মোলার ইন্টু হচ্ছে এক্স ইন্টু 10⁻³ আচ্ছা, এইখান থেকে একটা জিনিস বোঝার ব্যাপার আছে যে বেরিয়াম হাইড্রোক্সাইড আসলে কয়টা হাইড্রোক্সিল আয়ন দান করে, দুইটা হাইড্রোক্সিল আছে তো দ্রবণে দুইটা হাইড্রোক্সিল দিবে। আর সলিউশনের ক্ষেত্রে 0.5 ইন্টু হচ্ছে 50 প্লাস এক্স ইন্টু 10⁻³ আমরা চাইলে প্রথমে 10⁻³ না লিখলেও পারতাম। তো এইখানে সলভ করলে দেখা যাবে এক্সের ভ্যালু আসছে 33.33 ml। ওকে, দ্যাটস দ্য অ্যান্সার। তো আশা করছি ম্যাথটা বোঝা গেছে। তো চলো নেক্সট ম্যাথটা দেখি। নেক্সট ম্যাথে কী বলে দেওয়া আছে 0.2 মোলার 50 ml HCl ও 0.12 গ্রাম এখানে 12 গ্রাম ম্যাগনেসিয়ামের বিক্রিয়া করছে অ্যাকচুয়ালি। তো কোনটা অধিক পরিমাণে আছে এবং এসটিপিতে উৎপন্ন গ্যাসের পরিমাণ। আচ্ছা, বিক্রিয়াটা অ্যাকচুয়ালি কী হবে যে HCl প্লাস ম্যাগনেসিয়াম এটা বিক্রিয়া করে কি হয় ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস। তো এটা সমতা করার জন্য এখানে হচ্ছে 2 দিয়ে গুণ দিতে হবে। ওকে, তো কোনটা অধিক পরিমাণ আছে মানে হচ্ছে লিমিটিংয়ের পার্টটা, লিমিটিং বের করতে হবে। তো লিমিটিং বের করার ক্ষেত্রে আমরা কি করব এন অফ HCl সমান কত 0.2 ইন্টু 50 ইন্টু 10⁻³ আর হচ্ছে এন অফ ম্যাগনেসিয়াম 0.12 ডিভাইডেড বাই হচ্ছে 24 এটা কতটুকু আসবে
5 × 10⁻³ 5 × 10⁻³ মোল। আর এইটার ক্ষেত্রে হচ্ছে মোল কত আসবে 0.01 মোল। ইজিলি বলে দেওয়া যায় যে কোনটা বেশি, ম্যাগনেসিয়াম কম HCl বেশি, রাইট? কিন্তু না, আসলে এটা হবে না। কেন হবে না? যে স্টকিওমেট্রির যে কোএফিসিয়েন্ট আছে, যে ওই যে অনুপাত সমানুপাত যে সূত্র আমরা জানি, অথবা N = NE, যেটাই দিই যে NE = NE, তো NE অফ অ্যাসিড HCl এর তুল্য সংখ্যা কত 1, কিন্তু এইখান থেকে হচ্ছে ম্যাগনেসিয়ামের তুল্য সংখ্যা কি 1 না, ম্যাগনেসিয়ামের তুল্য সংখ্যা হচ্ছে 2। তো এইখানে অ্যাকচুয়ালি হচ্ছে ম্যাগনেসিয়ামের মোল সংখ্যা হবে এই যে যেটা এটার সাথে 2 গুণ করে, তখন সেটার ভ্যালু আসবে হচ্ছে 0.01 মোল, রাইট? তো আসলে বুয়েট এখানে ট্রিক খাটাইছে যে আসলে কোনটাই অধিক পরিমাণে নাই, দুইটাই হচ্ছে যতটুকু দ্রবণে থাকার কথা, মানে যতটুকু থাকলে সম্পূর্ণ বিক্রিয়াটা হবে ততটুকুই আছে। ওকে, তো এখানে কোনোটাই অতিরিক্ত পরিমাণে নাই। তো ম্যাথের এই নাম্বারটা গেল। আমরা যদি হচ্ছে বি নাম্বারে ফোকাস করি, তো বি নাম্বারে কি বলছে যে এসটিপিতে উৎপন্ন গ্যাসের পরিমাণ। আচ্ছা, এখানে গ্যাস কি তৈরি হয়েছে? শুধুমাত্র হাইড্রোজেন গ্যাসই তৈরি হয়েছে, রাইট? ম্যাগনেসিয়াম ক্লোরাইড তো সলিড। 24 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে কতটুকু তৈরি করে? 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস তৈরি করে। তো এখানে ম্যাগনেসিয়াম কত দেওয়া আছে? 0.12 গ্রাম ম্যাগনেসিয়াম দেওয়া আছে। এটাতে কতটুকু তৈরি হবে? 22.4 ইন্টু হচ্ছে 0.12 ডিভাইডেড বাই 24 গ্রাম। তো এখান থেকে কত আসছে? 0.112 লিটার হয়ে গেছে। আর এইখানে আমরা লিখে দিব হচ্ছে যে কোনটি অধিক পরিমাণ আছে, এটার ক্ষেত্রে লিখে দিব উভয় সমান পরিমাণে আছে, সমান পরিমাণে আছে। আচ্ছা, ওকে। চলো নেক্সট ম্যাথে যাই। তো নেক্সট ম্যাথে কি বলে দেওয়া আছে? 720 মিলিমিটার পারদ চাপে 24 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কোনো একটা গ্যাসের RMS বেগ 408 মিটার পার সেকেন্ড হলে ঘনত্ব কত এবং সম্ভাব্য সংকেত। ওকে, তো দুইটা ম্যাথ এবি দেওয়া আছে, তো আমরা খাতাটাকে ভাগ করে নিব। প্রথম হচ্ছে ঘনত্বের ক্ষেত্রে আমরা কি করব? আমরা কি জানি? তো VRMS ভেলোসিটি সমান সমান কি লেখা যায়? 3RT বাই হচ্ছে M। ওকে, বা 3PV/M, বা হচ্ছে 3PV/M। তো আমাদের ঘনত্ব চাইছে, তো আমাদের সামহাও ঘনত্ব কোনো একটা এক্সপ্রেশন বের করা লাগবে। তো VRMS সমান সমান আমরা কি লিখতে পারি? 3PM/V। তো আমরা কি জানি যে D হচ্ছে M/V T। তো VRMS কত দেওয়া আছে? 408 হোল স্কোয়ার। সেইটা সরাসরি একদম করেই লিখি যে VRMS সমান ঘনত্ব সমান কী হবে? এটাকে শিফট করে 408 হোল স্কোয়ার নিয়ে নিছি, দেন 3 × 720 হচ্ছে 706, যেহেতু এসআইতে নিব 101325 এসআইতে কনভার্ট করে নিছি। তো এটার ঘনত্ব কত হবে? 3 × 720 ডিভাইডেড বাই 760 ইন্টু 101325 ডিভাইডেড বাই 408 এর হোল স্কোয়ার। আচ্ছা, এটার ঘনত্ব কত আসছে? এটার ঘনত্ব হচ্ছে 1.7299 কেজি পার মিটার কিউব। নেক্সট ম্যাথে কি বলছে যে এটা সম্ভাব্য সংকেত কি হবে? এটা সম্ভাব্য সংকেত তো CRMS, আবার VRMS বা CRMS যেটাই দাও, VRMS RMS হচ্ছে √of 3RT/M। সব ভ্যালুই দেওয়া আছে, তো আমরা বসাই দিই। আমাদের M লাগবে, রাইট? M লাগবে। তো এটার ক্ষেত্রে M এর ক্ষেত্রে 3 × 8.314, যেহেতু সব কিছু SI এককে হবে। তো এটা হচ্ছে টেম্পারেচার 24, তো 24 + 273 ডিভাইডেড বাই হচ্ছে 408 হোল স্কোয়ার ইন্টু হচ্ছে এইখানে ভরের কিন্তু একক কেজিতে নেওয়া লাগছে। তো আমরা যদি এইখানে কেজি রাখি তাইলে হচ্ছে এইখানে গ্রাম পাবো, আর এইখানে যদি কেজি না রাখি তাহলে এখানে গ্রাম পাবো না।
তো আমরা সরাসরি হচ্ছে গ্রামে বের করি, তো এই জন্য এখানে কেজি লিখে দিই, 1 × 10⁻³ ওকে। তো এটা কি আসছে 44.5 গ্রাম পার মোল। তো আমাদের নোন কি গ্যাস আছে যেটার ভর, আণবিক ভর আসলে 44.5 গ্রাম হয়, এরকম একটা মাত্রই গ্যাস আছে যেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো প্রদত্ত প্রদত্ত যৌগটার সম্ভাব্য সংকেত হতে পারে কার্বন ডাইঅক্সাইড। তো চলো নেক্সট ম্যাথে যাই। যে আচ্ছা, এই ম্যাথটা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তো আয়রন ক্যাথোডে নিকেলের প্রলেপ দেওয়া লাগবে। কি বলে দেওয়া আছে যে 7 এম্পিয়ার কারেন্ট 60 মিনিট ধরে চালনা করা হয়েছে। আয়রন পাতের ক্ষেত্রফল দেওয়া আছে, নিকেল প্রলেপের পুরুত্ব কত এটা আমার বের করতে হবে। পুরুত্ব বের করার জন্য আমাদের কি করা লাগবে মেইনলি, যে ভলিউম ইজ ইকুয়ালস টু হচ্ছে এরিয়া ইন্টু হচ্ছে থিকনেস, রাইট? ওকে। তো সামহাও আমরা যদি হচ্ছে প্রলেপের ভলিউমটা বের করতে পারি, কতখানি প্রলেপ জমছে ওইখানে, তাহলে তো হচ্ছে আমরা থিকনেস পেয়ে যাবো, রাইট? তো আমাদের হচ্ছে মেইন গোল হবে এটা, যে এটা বের করার জন্য। ওকে, চলো আবার খাতা ভাগ করি, যেহেতু এটা ম্যাথটা বড় হইতে যেতেছে। এন ইজ ইকুয়ালস টু হচ্ছে IT/EF, মানে জমাকৃত মোল সংখ্যা সমান সমান হচ্ছে এন এর ভ্যালু অন্য কি লেখা যায়, W/M। W সমান সমান কি হবে, IT, কত এম্পিয়ার বিদ্যুৎ, 7 এম্পিয়ার কারেন্ট, কতক্ষণ ধরে চালাতে হয়েছে, 60 মিনিট ধরে। তো সেকেন্ডে নিতে হবে, আর নিচ থেকে যদি এম গুণ আকারে যায় তাহলে কি হবে, 58.7। ওকে, যেহেতু 58.7 আমরা গ্রামে নিতেছি, তো গ্রামেই থাকবে। এরপরে হচ্ছে কি দেওয়া আছে, যে ইএফ, কয়টা ইলেকট্রন আদান প্রদান হবে, 2টা। এইটা যখন আমরা ক্যালকুলেট করব তখন আমাদের কি আসবে, 10.949 গ্রাম। ওকে, পেয়ে গেছি। তো আমরা কি ঘনত্বর ক্ষেত্রে যে T ইজ ইকুয়ালস টু M/V, রাইট, বা W/V ভলিউম বের করতে পারবো। তো ভলিউম বের করার জন্য W এর ভ্যালু কত হচ্ছে এখানে, 10.949 ডিভাইডেড বাই হচ্ছে ঘনত্ব। আচ্ছা, আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে। তো আপেক্ষিক গুরুত্ব, এখানে আরেকটা ব্যাপার বোঝার আছে, যে আপেক্ষিক গুরুত্ব দিয়ে মেইনলি ঘনত্ব বোঝায়। তো ঘনত্ব কি এককে বোঝায়, যে গ্রাম পার ml এককে ঘনত্ব বোঝায় আপেক্ষিক গুরুত্ব দ্বারা, অথবা kg/m³ ঘনত্ব বোঝায়। তো আমরা যেহেতু গ্রাম নিয়ে কাজ করতেছি, তো এখানে যদি আপেক্ষিক গুরুত্ব দিয়ে আমরা ভাগ দিই, 1.47 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে আমরা মিলিলিটার এককে এটা আয়তনটা পাবো। এটা মিলিলিটার এককে আয়তন কি হবে, 7.448 মিলিলিটার, বা এটাকে হচ্ছে এটাও বলতে পারি যে 7.448 সেন্টিমিটার কিউব। ম্যাথ তো শেষ। এবার হচ্ছে ভলিউম ইন্টু হচ্ছে এরিয়া ইন্টু থিকনেস। এরিয়া কত, আমাদের এরিয়া কত দেওয়া ছিল, 10 সেন্টিমিটার স্কোয়ার, ইন্টু হচ্ছে থিকনেস ধরলাম টি, যেটার ভ্যালু কত আছে, 7.448, অর্থাৎ টি এর ভ্যালু হবে 0.7448 সেন্টিমিটার। ওকে, নেক্সট ম্যাথ দেখি। তো নেক্সট ম্যাথে কি বলছে, 600 মিলিলিটার পুকুরের পানিতে বিশুদ্ধ আয়োডিন দিয়ে টাইট্রেট করতে এত পরিমাণ হচ্ছে সোডিয়াম থায়োসালফেট লাগে, ওই পানিতে O2 এর পরিমাণ মিলিগ্রামে কত নির্ণয় করো। তো আমরা হচ্ছে উইঙ্কলার আয়োডোমেট্রিক ইকুয়েশন আছে, ওইখান থেকে আমরা ডিও এর একটা ফর্মুলা পাই, যে 8 × 10⁻³ SV ডিভাইডেড বাই এক্স। তো যদি আমরা সরাসরি এই ফর্মুলা ইউজ করি এখানে, তাহলে হচ্ছে ভ্যালু আসবে হচ্ছে 8 × 10⁻³ এস এর ভ্যালু কত আছে, 0.05 ইন্টু হচ্ছে 18.5। আচ্ছা, এইখানে কোনটা কি আসলে নির্দেশ করে, এস হচ্ছে এই যে সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা, ভি হচ্ছে আয়তন, আর এক্স হচ্ছে যে আমরা যেই দ্রবণ নিয়ে কাজ করব ওই দ্রবণের আয়তন। ওকে, তো 18.5, যেহেতু আমরা মিলিলিটার রাখতেছি তো নিচেও মিলিলিটার বসাবো, তো 600, এটা যদি ভাগ দিই তাহলে কি আসে, 12.33। আচ্ছা, ppm। আচ্ছা, এইখানে একটা জিনিস করতে বলছো ওরা, যে মিলিগ্রাম এককে O2 এর পরিমাণ নির্ণয় করো। এখন ppm এর একক এইখানে কি আসলে, আমরা কি ppm এর একক এখানে কি ইউজ করছি, যে মিলিগ্রাম পার লিটার, কিন্তু এইখানে বলে দিয়েছে যে ওই পানিতে ওইখানে কি 1 লিটার পানি আছে, নাই, ওইখানে পানি আছে 600 ml। যদি কোশ্চেনে থাকতো যে ডিউ কত,
তো কিন্তু আমাদের বলে দেওয়া আছে হচ্ছে এইখানে ওই পানিতে অক্সিজেনের পরিমাণ কত। তো ওই পানিতে অক্সিজেনের পরিমাণ বের করার জন্য আমরা কি লিখবো, যে 10⁻³ বা 1000 মিলিলিটারে থাকে হচ্ছে 1000 মিলিলিটারে থাকে হচ্ছে 12.33 মিলিগ্রাম অক্সিজেন। তো হচ্ছে 600 মিলিলিটারে থাকবে 12.33 ইন্টু 600 ডিভাইডেড বাই 10⁻³ 7.398 মিলিগ্রাম। ওকে, দ্যাটস দ্য অ্যান্সার। আসলে পরীক্ষার সময় এটা মাথায় রাখা লাগবে যে কী আসলে চাইছে, যে ওই পানিতে অক্সিজেনের পরিমাণ বলছে, এখানে বলে দেয় না যে পানির কিউ নির্ণয় করো। তো আশা করি বুঝতে পারছি। আমরা যদি এর পরের প্রবলেমটা দেখি, তো আচ্ছা অর্গানিক থেকে প্রবলেম আসে। তো এখানে কি বলে দেওয়া আছে, C4H8 এর দুইটা সমাণু, যেটা হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই সম্পর্কে কি বলে দেওয়া আছে, যে এক্স ওজোনাইজেশনের মাধ্যমে এ অ্যান্ড বি তৈরি হয়েছে আর ওয়াই তৈরি হয়েছে হচ্ছে 2C। ওকে, মানে হচ্ছে ওয়াই থেকে 2C তৈরি হয়েছে। অ্যান্ড এ অ্যান্ড সি টলিন বিক্রিয়াতে দর্পণ তৈরি করলেও বি করে না। ওকে, বি টলিন বিক্রিয়া দর্পণ তৈরি করে না। তো টলিন বিক্রিয়ার শর্ত কি, টলিন বিক্রিয়া আসলে কি কাজে লাগে মেইনলি, যে অ্যালডিহাইড ও কিটোনের শনাক্তকারী বিক্রিয়া, রাইট? অ্যালডিহাইড ও কিটোনের শনাক্তকারী বিক্রিয়ার ক্ষেত্রে টলিন বিক্রিয়ক লাগে। শনাক্তকরণ বিক্রিয়ার ক্ষেত্রে টলিন বিক্রিয়ক লাগে। তো টলিন বিক্রিয়ায় পার্টিসিপেট করার শর্ত কি, HC⋯O এই পার্টটা থাকা লাগবে। কোনো একটা যৌগে যদি এই পার্টটা থাকে তাহলে ওইটা হচ্ছে টলিন বিক্রিয়ায় পার্টিসিপেট করবে। তো দেখি আসলে এটা কি সম্ভব। তো আমি সাজেস্ট করব কি, যে এটা সলভ দেখার আগে তুমি চেষ্টা করবা অন্তত হচ্ছে এই যে C4H8, এটা হচ্ছে কোন গ্রুপের সদস্য, অ্যালকিন গ্রুপের সদস্য, বিউটিন। তো বিউটিনের হচ্ছে কতগুলো সমাণু সম্ভব। তো চলো আমরা দেখি বিউটিনের কতগুলো সমাণু সম্ভব। আমরা বন্ড লাইন নোটেশন দিয়ে দেখব। তো যেহেতু 4 কার্বন একটা শিকল আঁকলাম, দেন হচ্ছে অবস্থান সমাণু, একটা ডাবল বন্ড দিলাম, দেন আবার একটা 4 কার্বনের শিকল আঁকবো, আবার একটা 4 কার্বনের শিকল, দেন অবস্থান সমাণু যেহেতু, তো এটা চেঞ্জ করব। তো অবস্থান সমাণু তো পাইলাম, অবস্থান সমাণু থেকে আমরা এখন শিকল সমাণু বের করতে পারবো। আর কি অবস্থান সমাণু সম্ভব, ডাবল বন্ডটা আমরা এই দিক থেকে এই দিকে কনভার্ট করলে কি আমরা কিছু পাবো না, ওই দিক থেকে ওই দিকে কনভার্ট করলে কিছু চেঞ্জ হতেছে না, তাহলে আগেরটাই ফিরে আসতেছে। তো এইটা থেকে যদি আমরা হচ্ছে শিকল সমাণু দেখি, তো একটা এইটাকে যদি তুলে নিয়ে আমরা এইখানে নিয়ে আসি, তাহলে কি যৌগ আসবে, এটা। ওকে, দেন এইটার যদি আবার আমরা অবস্থান সমাণু দেখি, ধরলাম হচ্ছে যে কোনো একটা এই সাইডটা আর এই সাইডটা তুলে এনে এই কার্বনের সাথে যুক্ত করে দিব। তো তাহলে কি হবে, এটা থেকে যুক্ত করলে এটা। তো দুইটা আসলে সেমই, অ্যাকচুয়ালি দুইটা সেমই। তো এটার শিকল সমাণু মেইনলি সম্ভব একটার বেশিটা শিকল সমাণু সম্ভব না। তো ওইটা আমরা লিখে দিই, এই শিকল সমাণু এটা। ওকে, তো আর কি সমাণু সম্ভব এটার ক্ষেত্রে, দেখে মনে হইতেছে আর সম্ভব না, কিন্তু আরও সম্ভব সমাণু, কারণ যেহেতু ডাবল বন্ড আছে তো আমরা হচ্ছে বাক্স নিতে পারবো। তো প্রথমে হচ্ছে সাইক্লিক বিউটেন হবে, দেন আরেকটা হবে সাইক্লো, এটা। কিন্তু এখানে একটা বিষয় বোঝার আছে, যে এইটা কি ওজোনাইজেশন দিবে। আচ্ছা, এখানে কি কোনো ডাবল বন্ড আছে, ডাবল বন্ড নাই, একটা ডাবল বন্ড থাকলে আসলে ওজোনাইজেশন দিত। এইটার ক্ষেত্রে ডাবল বন্ড থাকলে ওজোনাইজেশন দিত, কিন্তু এটার যেহেতু এই দুইটার ক্ষেত্রে কোনো ডাবল বন্ড নাই, তো এরা হচ্ছে ওজোনাইজেশনে পার্টিসিপেট করবে না। তো আমাদের মেইন কনসার্ন এই দুইটা না, আমাদের এটা দেখছি জাস্ট হচ্ছে কতগুলো সমাণু সম্ভব এটা বোঝার জন্য। তো চলো এখন এদের নিয়ে হচ্ছে আসলে বিক্রিয়া দিই। এদেরকে যদি ওজোনাইজেশন করি, এই তিনটাকে যদি আমরা ওজোনাইজেশন করি, তাহলে কি হবে, O3 জিঙ্ক প্লাস H2O, O3 জিঙ্ক প্লাস H2। আচ্ছা, এখানে যদি জিঙ্ক না থাকতো তাহলে কি হইতো, H2O2 তৈরি হইতো। তো H2O2 মানে পারঅক্সাইড হচ্ছে যৌগটাকে জারিত করে অ্যাসিড তৈরি করে ফেলতো। আচ্ছা, তো ডাবল বন্ড কোথায় আছে আমরা আইডেন্টিফাই করি। এই সাইডে একটা ডাবল বন্ড আছে, এই সাইডে জাস্ট একটা কার্বন আছে এক্সট্রা, দুই পাশে সিমেট্রিক্যাল। তো এই সাইডে দুইটা কার্বন, এই সাইডেও দুইটা কার্বন। তো অ্যাগেইন এই পাশে হচ্ছে একটা কার্বন যদি ডাবল বন্ড হিসেবে চিন্তা করি, আর এই সাইডে হচ্ছে তিনটা কার্বন, সিমেট্রিক্যাল না এটা। তো ওজোনাইজেশন বিক্রিয়া, এইটার ক্ষেত্রে আমরা বিক্রিয়া কী দিব, CH3 CH2 CHO।
রাইট, 3 কার্বন প্লাস হচ্ছে HCHO। তো নেক্সট ক্ষেত্রে কি আসবে, যেহেতু সিমেট্রিক্যাল তো দুইটা হবে সেম, CH3CHO প্লাস CH3CHO। তো পরবর্তী যৌগটা কি হবে, যে এইখান থেকে ভাঙছে HCHO প্লাস CH3, যেহেতু কার্বন মাঝেরটা ভাঙছে তো এইখান থেকে হবে একটা এটা। ওকে, তো এখন আমাদের হচ্ছে টলেন বিক্রিয়ার শর্ত কি দেখছি আমরা, টলেন বিক্রিয়ার শর্তের ক্ষেত্রে এই যে এইটা থাকা লাগবে, তো ওইটা কাদের কাদের আছে, এটার ক্ষেত্রে আছে, এইটার ক্ষেত্রে আছে, এটার ক্ষেত্রে আছে, এইটার ক্ষেত্রে আছে অ্যান্ড এইটার ক্ষেত্রে আছে। এইটার ক্ষেত্রে কি ওইটা পাওয়া গেছে, না পাওয়া যায় না, তো এটা কি টলেন বিক্রিয়া দিবে, এটা হচ্ছে টলেন বিক্রিয়া দিবে না। তো শেষ প্রবলেম আমাদের সলভ, যে এ অ্যান্ড সি টলেন বিক্রিয়ার দর্পণ তৈরি করলেও বি করে না, তো আমরা বি দেখলাম করে না, তো এইটা আমরা আইডেন্টিফাই করব এ অ্যান্ড এইটা আমরা আইডেন্টিফাই করব বি। ওকে, দেন হচ্ছে সিমেট্রিক্যাল, সি কিন্তু দুইটা সেম, মানে একটা যৌগ থেকে ওয়াই থেকে দুইটা যৌগ তৈরি হয়েছে, তো অবভিয়াসলি কোনটা থেকে দুইটা যৌগ তৈরি হওয়া সম্ভব, এই যৌগটা থেকে, এই কম্পাউন্ডটা থেকে দুইটা যৌগ হওয়া সম্ভব, তো এটা হবে C2C অ্যান্ড সি কি থেকে তৈরি হয়, ওয়াই থেকে, এটা হবে ওয়াই অ্যান্ড এটা কি থেকে তৈরি হয়, এটা হচ্ছে এক্স থেকে তৈরি হয়। ঠিক আছে, তো প্রবলেম সলভ। তো চলো পরবর্তী প্রবলেমে দেখি। আচ্ছা আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম, যে এইটা দেখলে আসলে তোমার মাথায় আসার কথা যে এটা কি মিন করে, কি মিন করে যে অ্যানিলিন থেকে যদি আমরা এই প্রসেসে আগাই তাহলে কি তৈরি হবে। দেখবা হচ্ছে হাজারি স্যারের সেকেন্ড পেপার বইয়ে লাস্টে কিছু দেওয়া আছে, ট্রান্সফরমেশন দেওয়া আছে, যেমন হচ্ছে ডেটল তৈরি, হ্যান্ড ওয়াশ তৈরি, ঘুমের ওষুধ তৈরি, আরেকটা কি স্যাভলনও মনে হয় দেওয়া আছে। তো এইগুলা খুবই গুরুত্বপূর্ণ বুয়েটের জন্য বা যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্য, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা চেষ্টা করবা এইগুলা ভালো করে দেখে ফেলা, মানে পুরো মুখস্থ করে ফেলা, অ্যাকচুয়ালি বুয়েটের জন্য তো হিউজ লেভেলে গুরুত্বপূর্ণ। তো দেখো অ্যানিলিন থেকে ডেটল তৈরি, মেনলি ডেটল তৈরির প্রসেস দেখানো হয়েছে। তো চলো আমরা শুরু করি কীভাবে আমরা ডেটল তৈরি করব। তো প্রথমে হচ্ছে অ্যানিলিন নিছি আমরা, অ্যানিলিন নিছি NH3, এটাকে যদি হচ্ছে সোডিয়াম নাইট্রেটের সাথে HCl এর উপস্থিতিতে, HCl টেম্পারেচার হচ্ছে 0 থেকে 5 ডিগ্রি, আচ্ছা 0 থেকে 5 ডিগ্রি বেশি হলে কি হবে, তাহলে আমরা কি পাবো, তো 0 থেকে 5 ডিগ্রি প্রোভাইড করলে আমরা পাইতেছি ডাইজিনিয়াম লবণ। দেন হচ্ছে ডাইজিনিয়াম লবণে যদি হচ্ছে মিথাইলাইজেশন করি আমরা, তাহলে আমরা কি পাবো, ডাইজিনিয়াম লবণ কি নির্দেশক আসলে, অর্থ প্যারা নির্দেশক আর মেটা নির্দেশক। তো ডাইজিনিয়াম লবণ অবভিয়াসলি মেটা নির্দেশক, সবাই জানি আমরা। তো মেটা পজিশনে মিথাইলাইজেশন হবে CH3, দেন এইটাকে এখন হচ্ছে মেইনলি তাপ দেওয়া হয়েছে, পানি যোগ করে তাপ দেওয়া হয়েছে। আচ্ছা আমরা শুরুতেই কিন্তু হচ্ছে ফেনল বানাই ফেলতে পারতাম, মানে ফেনল বানাই ফেললে তারপর মিথাইলাইজেশন করতে পারতাম, কিন্তু কেন আমরা ফেনল বানাই তারপর মিথাইলাইজেশন করি না। ফেনল কি হচ্ছে, ফেনল কি অ্যাকচুয়ালি মেটা নির্দেশক না, ফেনল হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। তো ফেনল কি এই পজিশনে, মানে মেটা পজিশনে কি হচ্ছে এই বিক্রিয়া দিতে পারতো না, ফেনল হবে এই জায়গায় দিত বা এই জায়গায় দিত, স্ট্যাটিক হিন্ড্রেন্সের কারণে ফেনল পরে এই জায়গায় দিত। ওকে, তো এই জন্য প্রথমে আমরা ফেনল নিয়ে কাজ করি না, আমরা হচ্ছে ডাইজিনিয়াম লবণ নিয়ে কাজ করছি। তো চলো পরবর্তীতে এইটাকে হচ্ছে ক্লোরিনেশন করা হয়েছে আয়রনের উপস্থিতিতে ক্লোরিনেশন। তো দেন কি কি যৌগ আসবে, CH3 ডেটল আমরা পেয়ে গেছি Cl। ওকে, তো এইটার নামকরণটাও গুরুত্বপূর্ণ, হয়তো আমাদের ইয়ারে এরকম কিছু একটা নামকরণ দেওয়া ছিল, ডেটলের ছিল কিনা মনে নেই, বাট অন্য কোনো কিছুর একটা নামকরণ দেওয়া ছিল। তো এরকম নামকরণগুলো তোমরা পেলে হচ্ছে দেখে ফেলবা। তো এইটার নামকরণ কী হবে দেখো, যে কার্যকরী মূলক হচ্ছে ধরো OH, তো 1 2 3 4 5 6। ওকে, তো ক্লোরো আছে অ্যান্ড মিথাইল আছে। তো অ্যালফাবেটিক্যাল অর্ডারে কোনটা আগে, ক্লোরো। তো আমরা কি লিখবো, 4 ক্লোরো, 4 CHLO আর 4 ক্লোরো, দেন দুইটা মিথাইল আছে, তো 3 5 ডাইমিথাইল 3 5 ডাইমিথাইল ফেনল। ওকে, তো চলো নেক্সট ম্যাথ। নেক্সট ম্যাথে বলা হয়েছে যে ক্যাটায়ন শনাক্তকরণ করো, যেটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগে নীল অদক্ষেপ, আয়োডাইড যোগে সাদা অদক্ষেপ এবং সালফাইড যোগে কালো অদক্ষেপ দিবে। তো এইটা দেখে অনেকেই ঘাবড়ায় যাবা যে ভাই
আমি তো জানি যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগে নীল পদক্ষেপ দিবে হচ্ছে কপার 2 প্লাস কিউপ্রিক আয়ন, কিন্তু আয়োডিন যোগে সাদা পদক্ষেপ কী দিবে, আবার সালফাইড যোগে সাদা কালো পদক্ষেপ কী দিবে। অনেকে মানে এতগুলো রিয়াকশন আসলে মনে রাখাও সম্ভব না। তো এক্সাম হলে একটু প্র্যাকটিস বা একটু মাথা খাটাইলে এগুলো হয়ে যায়। আমরা অ্যাজাম করে নেব যেটা কপার আছে, বাকিটা যা হওয়ার হবে। হ্যাঁ, তো চলো ফার্স্ট স্টেপে আমাদের কপার নিয়ে রিয়াকশন বসে। তো ফার্স্ট স্টেপে কপারের রিয়াকশন কী হবে, ফার্স্ট স্টেপে কপার 2 প্লাস প্লাস হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো এটার সাথে যদি আমরা বিক্রিয়া দিই আমরা কি জানি, কিউপ্রিক হাইড্রোক্সাইড তৈরি হবে, রাইট। কিউপ্রিক হাইড্রোক্সাইড যেটা হবে নীল বর্ণ, নীল বর্ণ। ওকে, দেন সেকেন্ড স্টেপে আমরা কি যোগ করছি, আয়োডাইড। ওকে ওকে ওকে, কিউপ্রিক 2 প্লাস প্লাস আয়োডিন মাইনাস। এখান থেকে আসলে কি হয়, কপার আয়োডাইড তৈরি হবে, দেন হচ্ছে আয়োডিন তৈরি হবে। কপার 4 কপার আয়োডাইড 2 2 2 2, এটা হচ্ছে 2 হচ্ছে 2। ওকে, তো থার্ড স্টেপে রিয়াকশন কি হয়, আচ্ছা এইটার ক্ষেত্রে এখন মাথায় রেখে দাও যে এটা দ্রবণ হয়, বাদামি একটা দ্রবণ হয়, অ্যান্ড এটা হচ্ছে সাদা বর্ণের পদক্ষেপ দেয়, সাদা পদক্ষেপ। আচ্ছা থার্ড স্টেপে কি হয়, যে আবার সেম কিউপ্রিক আয়ন নিলাম আমরা, দেন হচ্ছে হাইড্রোজেন সালফাইড যোগ করলাম এটার সাথে, সালফাইড যোগ করলে কি হয়, কপার সালফাইড, কপার 2 সালফাইড। আচ্ছা এটার পদক্ষেপ হয় কি, কালো, কালো কপার, কপার 2 সালফাইড টি। যাই নেক্সট ম্যাথে বলা হয়েছে সালফার টেট্রা ফ্লোরাইড ও টেট্রাক্লোরো আয়োডাইড আয়নের সংকরায়ন জ্যামিতিক আকৃতি ও গঠন। অ্যাগেইন দুইটা যৌগ নিয়ে কাজ করা লাগবে, আর দুইটা কোশ্চেন নিয়ে কাজ করা লাগবে। পেজ ভাগ করে নিব, প্রথম হচ্ছে ধরো ICl4 মাইনাস। ওকে, তো ক্ষেত্রে মেনলি হাইব্রিডাইজেশন কি হবে, যেমন সালফারের ভ্যালেন্সড শেলে কতগুলো ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রন আছে। তো ফ্লোরিন আছে কয়টা, 4টা, তো 10টা, 10-এ যদি আমরা হাফ করি তাহলে কত আসে, 5। তো 5 দ্বারা কি বোঝায়, যদি 5 থাকে তো sp3d। তেমনি হচ্ছে আয়োডিনের লাস্ট শেলে ইলেকট্রন আছে 7টা, ক্লোরিন আছে 4টা, তো ক্লোরিন যুক্ত হয়েছে 4টা, মানে 7 + 4, যেহেতু মাইনাস আছে তো এটা প্লাস হবে, তো 1 ডিভাইডেড বাই হাফ। তো এটার ভ্যালু কত আসবে, এটার ভ্যালু আসবে 6। তো 6 আসলে আমরা হচ্ছে কি হাইব্রিডাইজেশন পাবো, sp3d²। আমরা সামনাসামনি লিখে দিব যে হাইব্রিডাইজেশন কি হবে, sp3d, আর এটার ক্ষেত্রে হাইব্রিডাইজেশন কি হবে, sp3d²। তো নেক্সট পার্টে কি হয়েছে, নেক্সট পার্টে আমাদের কি চাওয়া হয়েছে, যে জ্যামিতিক আকৃতি ও গঠন। তো আকার এটার ক্ষেত্রে যদি এটা হয় সেন্ট্রাল অ্যাটম মানে সালফার হয়, তো যেহেতু 5টা হাইব্রিডাইজড অরবিটাল নিয়ে কাজ করবো আমরা, তো এইটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, অ্যান্ড আমরা হচ্ছে 5টা হাইব্রিডাইজড অরবিটাল নিয়ে কাজ করব। তো কি হবে, সেন্ট্রাল অ্যাটম, তারপর হচ্ছে অ্যান্ড আকার কি হবে এটার, এটা দেখতে কীরকম লাগতেছে, ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়, ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়, দ্বিপিরামিডীয়, পিরামিডীয়। ওকে, ত্রিকোণাকার দ্বীপ পিরামিড। তো পরে হচ্ছে আকৃতির যে ব্যাপারটা, আচ্ছা এটার পরে আমরা দেখবো আকৃতি কি হবে, আচ্ছা এখানে লোন পেয়ার কয়টা আছে, এটা লোন পেয়ার কয়টা আছে, লোন পেয়ার সেন্ট্রাল অ্যাটমের লোন পেয়ার কয়টা আছে, একটা। তো আকৃতি কি হবে তাহলে, এটা দেখতে কিরকম লাগে, এটা লোন পেয়ার কাউন্ট করে দিলাম, এটা দেখতে কিরকম লাগে, কে শেপের মতো লাগে না খানিকটা,
তো এটা সিস বলা যায়, সিস, রাইট? ওকে, আকৃতি ডান। পরেরটায় যদি আমরা দেখি যে হাইব্রিডাইজেশন পাইছি, তো এইটার ক্ষেত্রে আমার হাইব্রিডাইজ অরবিটাল হচ্ছে 5টা প্লাস 2টা মুক্ত জোড় আছে, 2টা মুক্ত জোড় আছে। তো এটা যদি আমরা আঁকি তাহলে দেখবো হচ্ছে ওকে। তো এইটা কিসের মতো দেখতে? খানিকটা অক্টাহাইড্রাল বা হচ্ছে অষ্টক তলকীয়র মতো দেখতে না? তো আমরা কি বলবো, এইটার আকার হতে হচ্ছে অষ্টক তলকীয়, অষ্টক তলকীয়, তলকীয়। এখন হচ্ছে আমাদের লোন পেয়ার আছে কয়টা? 2টা লোন পেয়ার আছে। তো লোন পেয়ার আমরা 2টা কি পজিশনে দিব? ইকুইডোরিয়াল পজিশনে দিব আর হচ্ছে এক্সিয়াল পজিশনে দিব। তো আমরা ট্রাই করবো এটাকে হচ্ছে 2টা যেহেতু লোন পেয়ার, তো এটা হচ্ছে এক্সিয়াল পজিশনে দেওয়ার জন্য। তো এক্সিয়াল পজিশনে দিলে এইটা আসলে কীরকম দেখায়, এটা দেখতে কীরকম লাগে তখন? আমার হয়তো আঁকাটা ঠিক হয় না, বাট এইটা দেখতে খানিকটা হচ্ছে ইসের মতো লাগে, সমতলীয় বর্গাকার আকৃতি। এটাকে সমতলীয় বর্গাকার আকৃতি বলে। তো বা হচ্ছে এই যে স্কোয়ার প্ল্যানের। তো চলো এটাকে হচ্ছে সমতলীয় বর্গাকার লিখে দিই, সমতলীয় বর্গাকার, বর্গাকার বা হচ্ছে স্কোয়ার প্ল্যানার। তো হ্যাঁ, কোশ্চেন শেষ। বুয়েটে কেমিস্ট্রিতে 13টা কোশ্চেন আসে, আমি হচ্ছে 12টার মতো কালেক্ট করতে পারছি, একটা কালেক্ট করতে পারি না। তো তোমরা চাইলে আমাকে জানাইতে পারো ক্লাস কেমন হয়েছে। ক্লাসটা মেইনলি মানে সলিউশন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে হয়তো পরবর্তী কোনো ক্লাসে। অ্যান্ড কমেন্ট বক্সে আমি হচ্ছে কোশ্চেনের পিডিএফ লিঙ্কটা দিয়ে দিব। তো এই তো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।